আমি উদ্দেশ্যে বলতে চাই যে আসলে দেশ এখন ক্রান্তিকালের দিয়ে যাচ্ছে, একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের আসলে অনেক কষ্ট হচ্ছে, আপনারা এই মুহূর্তে একটু ধৈর্য ধারণ করেন। আসলে এই অবস্থা থাকবে না, অবশ্যই এর উন্নতি হবে এবং আপনারা সবাই মিলে দেশকে একটা ভালো জায়গায় ভালো পজিশনে নিতে চাই। আমরা একটা বৈষম্যহীনভাবে একটা ভালো মানের রাষ্ট্র সমাজ গড়তে চাই এবং আমরা তাতে যার যার ভূমিকা সেই ভূমিকা থেকে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলতে পারি, আমরা সর্বোচ্চ সেবা দিয়ে গ্রাহকের পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। বর্তমান সমসাময়িক ব্যাপারটা আমরা সবাই জানি, এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, অনেক কিছু এর সাথে জড়িত। তবে আমাদের সাথে আপনাকে সহযোগিতার মনোভাব নিয়ে জিজ্ঞাসা, বর্তমান পরিস্থিতিটা আমাদের একটু জানাবেন যে বর্তমান আসলে বিদ্যুৎ বিভ্রান্তি হচ্ছে, কেন হচ্ছে, আসলে এটা সমাধান কী হতে পারে, বা জনগণ রাষ্ট্র আপনাকে কীভাবে সহায়তা করতে পারে, আপনার ব্যক্তিগত পদক্ষেপ কী হতে পারে। বর্তমান এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই জনতার যে জয় হয়েছে, তাদের আপনারা অত্যন্ত অগ্রদূত ছিলেন এবং আপনাদের যারা এই আন্দোলনে যারা ইতিমধ্যে শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের আমরা সুস্থতা কামনা করছি এবং বাকি সবাই আমি মঙ্গল কামনা করে শুরু করছি। আসলে আমাদের বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে আমরা জানি যে আমাদের বর্তমানে আসলে ভয়াবহ রকম লোডশেডিং চলতেছে, যেটা জনদুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছিয়েছে। আমাদের এখানে আগে আসলে সারা দেশে লোডশেডিং কম বেশি হলেও আসলে কেরানীগঞ্জে মোটেই ছিল না, এটাই স্বাভাবিক ছিল। বিশেষ করে 10 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি লোডশেডিং ছিল না বলতেই চলে, 10ই আগস্ট। এরপরে যে 10 থেকে 14, 10, 11, 12, 13, 14, 15 এই 5 দিন মোটামুটি এক ধরনের বড় ধরনের লোডশেডিং ছিল। এই সময়ও আপনারা যথেষ্ট মুভমেন্ট করেছেন এবং আপনাদের এই তৎপরতার প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আপনারা আমাদের কাছে এসেছেন, বিদ্যুৎ গ্রিডে, হাসনাবাদের গ্রিডে ওদের সঙ্গে মিটিং করেছেন, বিভিন্ন জায়গায় ছাত্র জনতা আসলে মুভমেন্ট করেছে, তাদের মুভমেন্টের ফলস্বরূপ আমরা এবং পরবর্তীতে কিছু আবহাওয়া একটু শিথিল হয়েছে। এর কারণে আসলে একটা মোটামুটি লোডশেডিংটা 5-7 দিন 10 দিন আমাদেরকে ছিল না। এটা এরপরে আবার দেখা যাচ্ছে যে বিগত 8-10 দিন যাবৎ আবার মোটামুটি বলা যাচ্ছে খুব ভয়াবহ রকম রূপ ধারণ করছে। এটার পরিপ্রেক্ষিতে আসলে আমরা খুবই আমরা আপনাদের প্রথমেই বলি যে আপনাদের সহযোগিতা একান্ত চাই, কারণ আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এইখান থেকে আসলে আমার একার জন্য বেরোয় আসা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি সর্বোচ্চ আমার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। এখানে মূল যেটা দাঁড়িয়েছে যে আমাদের আসলে লোডশেডিংটা কেন হয়, এটা হলো যে সারা দেশের আমরা এমনি বলি যে পত্রিকায় আমরা দেখছি বা আমরা গুগলে যে দেখলেও পাই যে আমাদের এমনি বলা হচ্ছে যে উৎপাদন ক্ষমতা আমাদের 27,000 মেগাওয়াটের, আমাদের চাহিদা 15,000-16,000 মেগাওয়াটের, কিন্তু উৎপাদন ক্ষমতা আছে 27,000, চাহিদা হলো 16,000। তাই তো আমাদের আর আসলে ঘাটতি দেখার কিন্তু অত কোনো সুযোগ থাকার কথা না। এই সক্ষমতা আমরা বলছি যে কাগজ কলমে 27,000 আছে, কিন্তু আবার উৎপাদন ক্ষমতার চাহিদার অনেক 1/3, 2/3 আমরা চাচ্ছি, সেটা দিতে পারছি না কেন? আচ্ছা, হ্যাঁ বসেন। এটা আমরা কেন পারছি না, এটা আসলে প্রশ্ন। এখন যেমন গতকালও 16,800 মেগাওয়াট চাহিদা ছিল, উৎপাদন হয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি। তাই এই 5-6,000 মেগাওয়াট বিদ্যুৎ গতকালও ঘাটতি ছিল। এই 5-6,000 মেগাওয়াট যে উৎপাদনের ঘাটতি ছিল সেইটাই আসলে লোডশেডিং আকারে চলছে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা 1/3 পাচ্ছি না, 2/3 পাচ্ছি, 1/3 পাচ্ছি না। বেসিক্যালি আমার এই টিভিসের চাহিদা 200 মেগাওয়াটের মতো। আবার যখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায় 1.5 ঘন্টা পরে যখন একটা ফিডার চালু করা হয়, ওইটার চাহিদা আবার কিন্তু পিকিংয়ে চলে যায়, আবার দেখা যায় 1.5 গুণ হয়ে যায়। কারণ হলো যে মানুষের যার যা ফ্রিজ বন্ধ হয়ে থাকে, তার পানির পাম্প মানে যার যা ইকুইপমেন্ট আছে বন্ধ থাকে, সে যখন 1.5 ঘন্টা পরে বিদ্যুৎ আসে তখন কিন্তু সবগুলাই সে চালু করে, যে পরবর্তী আবার কখন আসবে। যেহেতু আসলে আমরা সারা 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক ঘুরতেছে, যদি এমন হতো তো কোনো এক নির্দিষ্ট 1.5 ঘন্টা সহ্য করা যেত, 24 ঘন্টা যেহেতু ঘুরতেছে, এটা আসলে খুবই আসলে উদ্বেগজনক এবং অত্যন্ত চরম ভোগান্তির মধ্যে দিয়ে আসলে মানুষ জনগণ যাচ্ছে, আমরাও এই করছি। এর পরিপ্রেক্ষিতে এই যে উৎপাদনটা ঘাটতি, এটা হলো যে আসলে আমরা বিদ্যুৎটা কীভাবে দিই, এইটা আমি প্রথমে একটু বলি। আসলে আমাদের বিদ্যুৎ সেক্টরের মধ্যে 3টা প্রতিষ্ঠান আছে।
একজনে উৎপাদন করে, একজনে যদি উৎপাদিত বিদ্যুৎ সে ট্রান্সমিট করে, আর আরেকটা প্রতিষ্ঠান হলো মানুষের দূর প্রান্তে সরবরাহ করে। উৎপাদনকারীর যেতগুলো ইউনিট আছে কিছু হচ্ছে প্রাইভেট আর কিছু হচ্ছে সরকারি নিজস্ব। আর ট্রান্সমিট করার জন্য ইউনিটগুলো আছে যে টোটালি আরেকটা পরিচালনা পাওয়ার গ্রিড অফ কোম্পানি বাংলাদেশ, পিজিসিবি নামে পরিচিত এটা। আর আপনার বিতরণ সংস্থা বাংলাদেশে আছে 6টা বিতরণ সংস্থার মধ্যে বাংলাদেশ পল্লী বিতরণ বোর্ডের আওতায় আছে আপনার 80টা পল্লী বিদ্যুৎ সমিতি। এই 80টা পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় আমাদের 76% বিদ্যুৎ আমরা কনজিউমার আমাদের, এবং আমরা 76% বিদ্যুৎ আমরা মানে সরবরাহ করে থাকি। আর ডিপিডিসি আছে ঢাকার দক্ষিণ সাইডটা সরবরাহ করে, ডেসকো ঢাকার উত্তর সাইড সরবরাহ করে, নেসকো উত্তরবঙ্গটা সরবরাহ করে, ওজোবার্গিটুকু আছে আর একটা প্রতিষ্ঠান, তারা আপনার খুলনা দক্ষিণবঙ্গটা বিদ্যুৎ সরবরাহ করে। এখন এই যে আমাদের যে বিদ্যুৎ উৎপাদিত হয়, এই উৎপাদিত বিদ্যুৎ আমাদের ন্যাশনাল একটা গ্রিড লাইন আছে, একটা 400 কেভিএ গ্রিড লাইন, একটা 132 কেভিএ গ্রিড লাইন। এই গ্রিড লাইনের মাধ্যমে আপনার আমাদের গ্রিড সাবস্টেশনগুলোতে আছে, গ্রিড সাবস্টেশনগুলো থেকে আমাদের কাছে আছে। আমাদের এই কেরানীগঞ্জের মধ্যে 2টা গ্রিড সাবস্টেশন আছে, একটা হলো হাসনাবাদে অবস্থিত, আর একটা হলো কেরানীগঞ্জ আপনার কোনাখোলার পাশে যে ওই যে আপনার মালঞ্চ ওইখানে অবস্থিত। এই 2টা গ্রিড সাবস্টেশনে থেকে আমরা পাওয়ার পাই। আমরা হাসনাবাদ গ্রিড সাবস্টেশন থেকে আমাদের চাহিদা 129 মেগাওয়াট, আর কোনাখোলা যেটা আছে মালঞ্চ এখানে আমাদের চাহিদা হলো 90 মেগাওয়াট। এই 212 মেগাওয়াটের মতো আমাদের চাহিদা আসে যে যখন লোডশেডিং চলে। আর যদি লোডশেডিং না চলে এটা আবার কমে যায়, 200 মেগাওয়াটের মধ্যে চলে আসে। এখন আমরা এই যে ওদের কাছে আমাদের চাহিদা যখন আমরা দিই, এটা হলো পিক আওয়ারে, অফ পিক আওয়ারে চাহিদা একটু কম থাকে। আমাদের এই চাহিদার তুলনায় আমাদের চাহিদা কিন্তু কন্টিনিউয়াস গ্রিডকে দেওয়া আছে যে আমাকে 200 মেগাওয়াট আমার চাহিদা দিতে হবে। এই 200 মেগাওয়াটের চাহিদার বিপরীতে আসলে গ্রিড থেকে মানে ন্যাশনাল গ্রিড থেকে আছে ওদের কাছে ওই যে প্রতিষ্ঠান পিজিসিবি পাওয়ার গ্রিড কোম্পানি, ওদের কাছে ওরা আমাদেরকে বন্টন করে। ওদের কন্ট্রোল ন্যাশনাল লোড ডিসপার্স সেন্টার হলো ওদের কন্ট্রোল। ওরা আমাদেরকে যখন বলে যে তুমি এই হাসনাবাদ গ্রিডে 120 মেগাওয়াট, এর এগেনস্টে তুমি এখন নিবা হলো 50 মেগাওয়াট, তখন আমি 50 মেগাওয়াট আমার আবার এটার আওতায় ধরেন 10টা সাবস্টেশন আছে, এই 10টা সাবস্টেশনে 50 মেগাওয়াট করে আমরা ভাগ করে দেবো যে কোন এলাকায় কপ্তার 5-10-এ 50, 5 মেগাওয়াট করে 5 মেগাওয়াট চাহিদা অনুপাতে, যেটা চাহিদা যেমন চাহিদা রেশিওতে আমরা তখন ভাগ করে ওই প্রত্যেকটা সাবস্টেশনে আবার 5টা-6টা করে ফিডার আছে। ওই 5 মেগাওয়াট পাইলে আবার 6টা ফিডারে আমার প্রত্যেক ফিডারের দরকার 2 মেগাওয়াট, 3 মেগাওয়াট, 4 মেগাওয়াট করে। ওইখানে আবার একটা চালু করি, একটা বন্ধ করি, একটা বন্ধ করি, একটা চালু করি, এইভাবে সারাদিন আসলে আমরা 24টা ঘন্টা আসলে আমরা ঘোরাতে থাকি। এটা একদিকে যেমন আমাদের তো কষ্টের শেষ নাই, আমরা রাত দিন আমাদের পরিশ্রম করা রাখছে। আর সবথেকে বড় এটা আমার চাকরি, আমি পরিশ্রম করবই, এটাতে আমরা বলার কিছু নাই। কিন্তু কারণ আমি ওইটা লোডশেডিং না থাকলেও আমার ডিউটি থাকতে হবে। কিন্তু এই জনগণের যে ভোগান্তি, এইটার আসলে কোনো সুরাহা হচ্ছে না। এইটার কারণেই আমি এইটার যে কারণগুলোতে পাচ্ছি না কেন, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারে আমি ওনাদের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে, প্রথমত এখানে এই 2টা গ্রিডের কন্ট্রোলে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে মুস্তাফিজ সাহেব, ওনার সঙ্গে বারংবার যোগাযোগ করি। উনি যখন একটু ফেল করে ওনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার যখন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি যখন ফেল করছে আমরা পারছেন না, কর্তব্য এই যে ওনার প্রধান প্রকৌশলী যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করেছে। আবার এই সঙ্গে সঙ্গে আমাদের এই বিষয়টা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিগুলো মনিটরিং করে পল্লী বিদ্যুৎ বোর্ড আরইবির আমি চেয়ারম্যান স্যার, মেম্বার স্যার, প্রধান প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে স্যার আসলে আমরা কেরানীগঞ্জবাসী অত্যন্ত কষ্টের মধ্যে আছি, অত্যন্ত বিপদের মধ্যে আছি। কারণ আমাদের এরা যে কোনো সময় তারা মানুষ ফুঁসে উঠতে পারে জনগণ, কারণ এখানে ঘনবসতি এলাকা এবং এটা যে একেবারে ড্যাব এরিয়াভুক্ত এবং অ্যাডজাসেন্ট ঢাকা, মানে ঢাকার পাশে এবং ড্যাব এরিয়াভুক্ত, মোটামুটি ড্যাব এরিয়া মানে তো ঢাকার মধ্যে, ড্যাব তো ঢাকার বাইরে নাই। তাই ড্যাব এরিয়াভুক্ত হইলে কেন ঢাকার ওই পাশে মানুষ বিদ্যুৎ পাইলে কেন এই পাশে লোক পাবে না? এই প্রশ্নগুলাই বেসিক্যালি আমি সবার সঙ্গেই করেছি। এটা আমার লোককে দিতে হবে, আমার এলাকার জনগণকে এটা সার্ভিস না দিতে পারলে আমি যেমন আপনাদের প্রতিনিধি হিসেবে আছি, মানে আমি স্যারদেরকে বলেছি যে আমি পারছি না,
তাহলে এখন কিন্তু স্যার তারা বড় ধরনের একটা ইস্যু যে অ্যাকশনও যেতে পারে। ধন্যবাদ, একটু থামাচ্ছি। এটা আসলে ব্যাপার হচ্ছে পৃথিবী যখন শিক্ষালগ্ন শুরু হলো তখন গাণিতিক প্রক্রিয়া শুরু হয়, কিন্তু মানুষ যতই চেষ্টা করে গাণিতিকভাবে হিসাব করার পরও মানবিক জীবনে এর প্রভাব কিছুটা সংকীর্ণ রয়েই যায়। আজকে 2 2 4 হিসাব করেছে, আমার সংসারের খরচ 1 লক্ষ টাকা, সামনের মাসে 1 লক্ষ টাকা বেশি হতে পারে, কম হতে পারে। গাণিতিকভাবে আমরা কখনোই আগে যেতে পারি না, এটা সম্ভব হয় না। তবে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের বর্তমান আমাদের যে আপনি যে ধরনের তথ্য আমাদের তুলে ধরছেন, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কিন্তু মানুষের যে সমস্যাটা, মানুষ কিন্তু এই তথ্যের উপর জানেও না, নির্ভরও করে না। মানুষ কি চায়, স্বাভাবিকভাবে আমাদের কাছে যে সব আবেদন জমা করেছে, মানুষ আমাদের কাছে যেসব আবেদন করেছে যে দেখেন মানবিক দৃষ্টিকোণ থেকে সারাদিন বিদ্যুৎ থাকুক বা না থাকুক, রাতের বেলাটা বিশেষ করে শিশু রয়েছে, যারা বৃদ্ধ রয়েছে, বয়স্ক রয়েছে, মানুষ রয়েছে, তাদের কষ্টটা হয়ে যায়। আপনারা কি কখনো এটা চিন্তা করেছেন, কখনো কি এটাকে সমন্বয় করা যায় কিনা, যে আমরা দিনের বেলায় একটা অংশ যদি বিদ্যুৎটা অফ রেখে রাত্রেটা আমরা সার্ভিস বাড়াই দিতে পারি কিনা, এটা কি সম্ভব কিনা আপনাদের মাধ্যমে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে সমসাময়িক যে ঘটনাটা ঘটছে, মানে প্রতিনিয়ত বা 15 দিন হয়তো বা 20 দিনের মতো, এখন আপনারা এখান থেকে ঘুরে দাঁড়াবেন কবে বা কীভাবে সম্ভব হবে, এটা যদি বলতেন। হ্যাঁ, সে বলতে গেলে জবাব দেবো, একটা একটা করে কথার উত্তর বলবো, অবশ্যই বলবো, কারণ সবার কাছেই শুনতে হবে, কারণ সবাই জানতে হবে। যারা একজন জানলে সবাই জানতে পারবো, এবং আপনাদের মাধ্যমে আমার জনগণ জানলেও আমি আপনাদের আমি তো প্রথমেই বললাম যে আমি আপনাদের সহযোগিতা চাই। তা আমি সহযোগিতা করতে গেলে তো আপনাকে জানতে হবে, আমাকে আগে ঘটনা জানতে হলে আপনি কীভাবে করবেন? আমি না জানলে তার সঙ্গে সহযোগিতা করতে পারবেন। প্রথমত না, এটার মধ্যে পেপার কাটে না, এটা না, পেপার কাটে মানে জমা রাখা যায়। এই কথা বলেন, আমি বলি আপনাদের প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর দেবো ভাই। কারণ হলো যে আমি তো বলি যে আমি আপনার কাছ থেকে হেল্প চাচ্ছি। হেল্প চাইতে গেলে আপনাদেরকে, আমাকে হেল্প করতে গেলে আপনাকে জানতে হবে। আমি আমাকে জানাতে রাজি, সর্বোচ্চ জানাইতে রাজি, একেবারে যত সুখী জানতে চান, একেবারে একটু যেটা আমি জানাইতে রাজি। কারণ আমাকে চাই যে আপনার সাথে, আমি তো বলছি যে আমি সবসময় আপনার হয়েই কিন্তু আমি ফাইট করতেছি। এখন আমার জায়গা থেকে আমাদের প্রতিনিধি, হ্যাঁ, চেষ্টা করে আমি ব্যর্থ হচ্ছি অনেক জায়গায়। ব্যর্থ না হলে তো 10 দিন লোক থাকতো না, বা রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হচ্ছে। আমরা শুধু ব্যক্তিগত না, রাষ্ট্রীয়ভাবেই ব্যর্থ হচ্ছে, সেটা বলছি পরে। বিদ্যুতের বিষয়টা যেটা হলো, এটা উৎপাদন করে কখনোই জমা করা যায় না। একটা মাত্র জমার পর হলে সেটা IPS যেটা আমরা বলি, ব্যাটারিতে সংরক্ষণ করা যায়। কিন্তু একটা ব্যাটারিতে যে বিদ্যুৎ সংরক্ষণ করা যায়, সেটা হলো যে ওই ছোটোখাটো 1 এম্পিয়ার 2 এম্পিয়ার 1 কিলোওয়াট, হাফ কিলোওয়াট, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। তাই নাহলে এটা লক্ষ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করে এটা ব্যাটারি সিস্টেম করে মানে জমানোর সুযোগ ছিল। তাইলে আমাদের কি হতো, আমরা সোলার সিস্টেম করে বিদ্যুৎ উৎপাদন করে জমায় রেখে রাতে ব্যবহার করতে পারতাম। আসলে এটা কখনো মানে সুযোগ নাই। এটা হলো এই কারণে যে আমাদের যখন যেটা হয়, এই কারণে গভর্নমেন্টই করে। গভর্নমেন্ট দিনের বেলা একটা প্ল্যান্ট চালায়, রাত্রেবেলা কিছু, সন্ধ্যার সময় কিছু পিকিং প্ল্যান্ট বলে, যেটা পিক আওয়ার, মানে সন্ধ্যার পাওয়ারে কিছু পিকিং প্ল্যান্ট চালায়, যেটাতে ওইটা কাভার করে। এটা গভর্নমেন্ট হয়তো ওই কারণেই করতে পারে, সেটা তো ওই পলিসিতে। কারণ আমরা উৎপাদন করে রেখে রাখতে পারি না। আর 2 নম্বর যেটা প্রশ্ন করলেন উনি, সেটা হলো যে এটা আমরা কবে ঘুরে দাঁড়াতে পারি। আসলে এইটার জন্যই আসলে সরকারের একটা টোটালি লাগবে, মানে সরকারের নজরে বিষয়টা আসতে হবে। সরকারই বলতে পারবে যে এটা কবে নাগাদ আসতে পারবে। তবে আমরা পত্রপত্রিকায় পড়ে, যেহেতু এই সাইডে আমরা পড়াশোনা করি, দেখাশোনা, এটা আমরা যেটা বলি যে আসলে বেশ কয়েকটা সমস্যা এর মধ্যে এই বর্তমান সরকার ক্ষমতা আসার পরে পূর্বে যারা ছিল তারা তৈরি করছে হিডেনলি। এটার মধ্যে কি তৈরি করছে, দেখা গেল যে আমাদের এই মুহূর্তে 56টা জেনারেশন স্টেশন বন্ধ। জেনারেশন এই যে 27,000 বললাম, এর মধ্যে 56টা জেনারেশন বন্ধ। 56টার মধ্যে 23টা বন্ধ আপনার হলো, তাদের চুক্তি শেষ হয়ে গেছে। চুক্তি শেষ হয়েছে, আর এখন এত বেশি দাম দিয়ে কারোর কাছ থেকে এই জিনিস কেনার কোনো অর্থ হয় না, এই জন্য সরকার বন্ধ করছে। এটা একরকম, এটা একটা জিনিস। আমরা আদানি থেকে, মানে ইন্ডিয়া থেকে 2টা ভাবে পাওয়ার আসতো। আদানি থেকে আসতো 1,500 মেগাওয়াট পাওয়ার, আর আপনার HVDC হাই ভোল্টেজ দিয়ে আমাদের ভেড়ামারা দিয়ে আসতো প্রায় 1100 মেগাওয়াট পাওয়ার। আদানি তার পাওয়ার 1/3 বেশি বন্ধ করে, 2/3 বন্ধ করে দিয়েছে, মানে 1000 মেগাওয়াট বন্ধ করে দিয়েছে, 500 মেগাওয়াট চালু রাখছে দেয়। এবং আজকে পেপারে দেখলাম, একটা দেখলাম যে না, পেপারে না, আসছে যে আদানির কাছে, আদানির কাছে, আদানি বাংলাদেশের কাছে বিদ্যুৎ বাবদ
1000 কোটি টাকা পাবে। এইটা সেজন্য সে বেসিক্যালি এই যে বাংলাদেশের কাছে 10,000 কোটি টাকা পাওনা আদানি। এই 10,000 কোটি টাকা পাওনা, এই কারণে সে তার একটা হয়তোবা সে ওই একটা কোনো মধ্যে চালু রাখতে চুক্তি রাখার জন্য বাকি দুইটা বন্ধ করে এবং গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করেছে, এক্স্যাক্টলি তাকে প্রেশার ক্রিয়েট করেছে। এর সঙ্গে আরেকটা অ্যাড হয়েছে, আমাদের যে সকল জেনারেশনগুলো গ্যাস ভিত্তিক চলে, এই গ্যাস ভিত্তিক জেনারেশনগুলোতে আপনার গ্যাসের এমনি উৎপাদন আমাদের কিছুটা স্লো হয়েছে, সাথে সাথে এলএনজি দিয়ে কিছু গ্যাস ভিত্তিক জেনারেশন চলছে। এই এলএনজিটা মেইনলি টার্মিনালটা ছিল হলো সামিট গ্রুপের। সামিট গ্রুপ হলো আপনার আগে আমলিক সরকারের মানে ফারুক খানের তাদের লোকজন, তারা ইচ্ছাকৃতভাবে ওই সামিট ওই এলএনজি ওই ইটা বন্ধ করে দিয়েছে, কাজ করছে না তারা। ওই সামিট এলএনজি যে স্টেশনটা ওইটাও গ্যাস ভিত্তিক উৎপাদন থেকে গ্যাস ভিত্তিক উৎপাদন কম, সারা দেশে লোডশেডিং বাড়ছে। এটা হলো যে এই এলএনজি যেহেতু ওইটা তারা কাজ করছে না, গ্যাস ভিত্তিক জেনারেশন যেতে পারছে না, যার কারণে এটা বন্ধ হয়ে গেছে। এটা হলো আরেকটা হলো যে আমাদের ছোটোখাটো অনেক জেনারেশন আছে, আসলে একটা নির্দিষ্ট টাইমে এটাকে মেনটেন্যান্সে যাওয়া লাগে, কিছু তার শিডিউল মেনটেন্যান্সে গেছে। আর আগে তো ধরেন সরকার তাদের কিছু রাজনৈতিকভাবেই তো সব জেনারেশনগুলো দিয়ে দিচ্ছিল, তারা ওই জেনারেশনগুলো বিভিন্ন অজুহাতে বন্ধ করে দিচ্ছে। এটা সরকারকে একটা চাপে, বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে ফেলানোর জন্যই বেসিক্যালি এক ধরনের আমরা মনে করছি, বাস্তবতা জানি না, এটা আসলে আমি আগে চেয়ারে বসে এই কথা ওইভাবে ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে, তা না হলে হঠাৎ করে কেন এরকম হবে। এখন এই বিষয়টা অবশ্যই আমাদের জ্বালানি বিশেষজ্ঞ যারা আছেন, জ্বালানি আমাদের বিদ্যুৎ মন্ত্রী মহোদয় আছেন, মানে উপদেষ্টা মহোদয় আছেন, আমাদের তার উপদেষ্টা আছেন, আমাদের সিনিয়র সচিব স্যাররা আছেন, আসলে বিষয়টা নিয়ে আমাদের আজকেও এই মুহূর্তেও সচিব স্যারের সঙ্গে আমাদের একটা টিম দেখা করার জন্য গেছেন, দেখা করার জন্য গেছে, যাতে আমাদের এই বিষয়টা আরও জানানোর জন্য যে স্যার আমরা তো আসলে নাজেহাল পড়ে যাচ্ছি। ওনাদের নলেজে আছে, তারপরে আমাদের পক্ষ থেকে জানানো, সবাই সব জানে, কিন্তু তারপরেও যে কাঁদবে তাকে একটু বেশি দিবে। আমি কিন্তু ইতিমধ্যে বললাম না 15টা চিঠি দিয়েছি। হ্যাঁ আসতে বলেন, হ্যাঁ আলাদা বসবে। আচ্ছা ঠিক আছে, আমাদের আচ্ছা একটু